হ্যালো সিনেমা লাভার, ফিল্মেশন ওয়ার্ল্ডের নতুন একটি অসাম ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি নিন্নে না মুভিটির আইএমডিবি রেটিং 6.3 আউট অফ 10 এবং 65% গুগল ইউজাররা মুভিটিকে পছন্দ করেছে। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক এই অসাধারণ মুভিটির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমাদের এক ফরেনারকে দেখানো হয় যে ইন্ডিয়ার জঙ্গলে এসেছে কিছু একটা রিসার্চ করার জন্য, কিন্তু সে যখন ওই নির্জন জঙ্গলে একা প্রবেশ করে তখন হঠাৎ করেই কোনো এক অলৌকিক শক্তি তাকে টেনে হিঁচড়ে মাটির ভেতরে নিয়ে যায়। এরপর সিন শিফট হলে আমরা দিব্যা নামক এক আর্কোলজিস্টকে দেখতে পাই। সে আসলে প্রাচীন যুগের বিভিন্ন জিনিসপত্র নিয়ে রিসার্চ করত। এর মধ্যেই ডিএসপি তাকে ডেকে পাঠায় এবং তাকে জঙ্গল থেকে নিখোঁজ হয়ে যাওয়া ওই ফরেনারের ডেড বডি খুঁজে বের করতে বলে। অফিসার আরও জানায়, জঙ্গলের যে জায়গা থেকে ওই ব্যক্তির ব্লাড স্যাম্পেল পাওয়া গেছে সেখানে কয়েকশো বছর আগে চরাবালির উপস্থিতি ছিল, আর আমার মনে হয় ওই চরাবালির মধ্যে পড়েই ওই ব্যক্তি জীবন হারিয়েছে। তাই তোমাকে ওই জায়গাটি রিসার্চ করে তার ডেড বডি খুঁজে বের করতে হবে। এরপর দিব্যা জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে তার রাজা নামক একজন ফরেস্ট অফিসারের সঙ্গে সাক্ষাৎ হয়। এরপর রাজা দিব্যাকে নিয়ে সেই জায়গায় চলে আসে যেখানে কয়েকশো বছর আগে চরাবালির উপস্থিতি ছিল। দিব্যা সেখানে পৌঁছেই ওই জায়গার মাটি নিয়ে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা শুরু করে। এই সময় ফরেস্ট অফিসার রাজা দিব্যাকে একটি গাছ দেখায়, যে গাছের ডালগুলি এতটাই নরম যে সেটাতে হাত দিলেই সেটি ভেঙে পড়ে যায়। রাজা দিব্যাকে বলে, যেহেতু কয়েকশো বছর আগে এখানে চরাবালির উপস্থিতি ছিল সেই কারণেই এই জায়গায় যে সমস্ত গাছগুলি রয়েছে সেগুলি খুব একটা মজবুত নয়। এরপর দিব্যা পুনরায় পরীক্ষা নিরীক্ষা শুরু করলে সে ওই জায়গাতেই সেই ফরেনারের চেন দেখতে পায়, যা দেখে দিব্যা মনে করে ওই ফরেনারের ডেড বডি এই মাটির তলাতেই চাপা পড়ে আছে। এই কারণেই সে কিছু লোককে ওই জায়গায় মাটি খোঁড়ার কাজে লাগিয়ে দেয়। দিব্যার যেহেতু প্রাচীন জিনিসপত্রের উপরে খুব ইন্টারেস্ট ছিল সেই কারণেই সে পাশের একটি মিউজিয়ামে চলে আসে। ওই মিউজিয়ামের ওনার দিব্যাকে বলে, এখানে আজ পর্যন্ত খুব কম লোকেরই আনাগোনা হয়। বিগত 200 বছরের সমস্ত প্রাচীন জিনিসপত্র এই মিউজিয়ামে উপস্থিত রয়েছে। এরপর হঠাৎ করেই দিব্যার চোখ পড়ে একটি লোহার বক্সের ভেতরে। ওনার দিব্যাকে বলে, প্রাচীনকালে এই পদ্ধতিতে রাজারা দোষীদের শাস্তি দিত। ওনার দিব্যাকে পুরো ব্যাপারটা ভালো করে বোঝানোর জন্য বক্সটি খুলে দেখায়। এখানে আমরা দেখতে পাই ওই বক্সের ভেতরে একাধিক পেরেক গাঁথা আছে, অর্থাৎ রাজারা তার যে কোনো বন্দীকে শাস্তি দেওয়ার জন্য এর ভেতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিত। ফলে এই বক্সের ভেতরে থাকা বড় বড় পেরেক ওই ব্যক্তির পুরো শরীর ক্ষতবিক্ষত করে দিত, আর অত্যাধিক রক্তক্ষরণের কারণে ওই ব্যক্তির মৃত্যু হতো। সিন পুনরায় জঙ্গলে শিফট হলে আমরা দেখতে পাই যে জায়গার মাটি খোলা হচ্ছিল সেখান থেকে একটি কঙ্কাল পাওয়া যায়। দিব্যা ভালো করে ওই কঙ্কালটির পরীক্ষা নিরীক্ষা করে এবং সেটাকে একটি পেপারে মুড়ে তার সঙ্গে নিয়ে যায় ফরেনসিক রিপোর্ট তৈরি করার জন্য। দিব্যা ওই ফরেনসিক অফিসারদের কাছে জানতে চায় এটি আসলে কার কঙ্কাল। তবে ওই অফিসাররাও এর কোনো সঠিক উত্তর দিতে পারে না, কারণ তারা বুঝে উঠতে পারছিল না মাত্র 4 দিনের মধ্যে একজন মানুষের পুরো শরীর গলে কিভাবে কঙ্কাল তৈরি হয়ে যায়। এরপর ডিএসপি পুনরায় দিব্যাকে ডেকে পাঠালে দিব্যা জানায় হতে পারে এটা অন্য কারো কঙ্কাল, কারণ কোনোভাবেই একটা মৃতদেহ 4 দিনে কঙ্কাল হতে পারে না। যতক্ষণ না সম্পূর্ণ ফরেনসিক রিপোর্ট পাচ্ছি ততক্ষণ এ ব্যাপারে কিছু বলা উচিত নয়। এরপর ফরেনসিক রিপোর্ট তৈরি হলে দিব্যা ওই অফিসারদের সঙ্গে কথা বলতে যায়। ডক্টর জানায় এই কঙ্কালটি অন্তত 200 বছর আগেকার, অর্থাৎ 200 বছর আগে কেউ ওই চরাবালিতে পড়ে মারা গিয়েছিল। ডক্টর তার অ্যাসিস্ট্যান্টকে এআই এর সাহায্যে এই কঙ্কালটির ফেস তৈরি করতে বলে যাতে সে বুঝতে পারে এই কঙ্কালটি কার। এরপর ডক্টরের কথা মতো তার অ্যাসিস্ট্যান্ট ওই কঙ্কালের একটি ফেস তৈরি করে। তবে চেহারাটি সম্পূর্ণ তৈরি হলে ডক্টর এবং তার অ্যাসিস্ট্যান্ট দুজনেই অবাক হয়ে যায়। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই রাতের বেলায় ফরেস্ট অফিসার রাজা ডিএসপির বাড়িতে আসে। তখনই সে একজন মেয়েকে ডিএসপির বাড়ির ভেতরে ঢুকতে দেখে। এরপর ডিএসপির সাথে কথা বলার জন্য রাজাও ওই বাড়িতে প্রবেশ করে। তবে সে ভেতরে ঢুকে কোনো মেয়েকে দেখতে না পেয়ে ডিএসপিকে নিয়ে ঠাট্টা তামাশা করতে থাকে। এর মধ্যেই হঠাৎ করে পুরো বাড়ির আলো বন্ধ হয়ে যায় এবং সেই মেয়েটি যে লুকিয়ে ডিএসপির বাড়ির ভেতরে প্রবেশ করেছিল সে হঠাৎ করেই রাজার সামনে চলে আসে। তারা লক্ষ্য করে এই মেয়েটি আর কেউ নয়, এ হলো দিব্যা। সে পুরানো দিনের রানীর মতো সেজে তাদের সামনে এসেছে। এরপর রাজা এবং ডিএসপি কোনো কিছু ভেবে ওঠার আগেই দিব্যা তাদেরকে প্রচুর মারতে শুরু করে। অবশেষে দিব্যার ভয়ে রাজা এবং ডিএসপি যখন দৌড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে তখন তারা লক্ষ্য করে দিব্যা পুনরায় তাদের সামনে চলে এসেছে, যা দেখে তারা রীতিমতো অবাক হয়ে যায়। দিব্যা তাদেরকে ভারী কণ্ঠে বলে, তোমরা বাইক নিয়ে সেই জায়গায় চলে এসো যেখান থেকে ওই কঙ্কালটি পাওয়া গেছে। এরপর তারা দিব্যার ভয়ে বাইক নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। তবে মাঝ রাস্তায় তারা পুনরায় পালিয়ে যেতে চাইলে দিব্যা হঠাৎ করেই তাদের সামনে প্রকট হয়, যা দেখে তারা একদম চমকে ওঠে। তারা বুঝেই উঠতে পারছিল না তাদের সাথে কি হচ্ছে। এরপর দিব্যা রাগে ডিএসপি কে ধরে টানতে টানতে সেই জায়গায় নিয়ে যায়, কিন্তু ওই ডিএসপি পুনরায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দিব্যা একটি ভালা ছুঁড়ে ওই ডিএসপি কে হত্যা করে। এই সব কিছু দৃশ্য রাজা ওই জায়গায় দাঁড়িয়ে দেখতেছিল। সে এটাই বুঝতে পারছিল না যে ওই আত্মা তার কোনো ক্ষতি করছে না কেন। ডিএসপি কে হত্যা করার আনন্দে দিব্যা তালি বাজাতে থাকে।
থাকে এবং সে রাজাকেও বলে হাততালি দিতে। রাজা তো বেচারা নিরুপায়, সেও আর কোনো উপায় না পেয়ে দিব্যার মতো হাততালি দিতে থাকে। নেক্সট ডে আমরা দেখতে পাই ওই ফরেনসিক অফিসাররা দিব্যাকে ডেকে পাঠায়। তারা দিব্যাকে জানায় এই কঙ্কালের যে আর্টিফিশিয়াল ফেস তৈরি করা হয়েছে তার সঙ্গে দিব্যার ফেস হুবহু মিলে যাচ্ছে। দিব্যা এটা শোনার পর পুরো অবাক হয়ে যায়। ডক্টর তাকে জানায় হয়তো এটা তার দ্বিতীয় জন্ম। অপরদিকে সিন শিফট হলে আমরা দেখি যে জায়গায় ডিএসপির হত্যা করা হয়েছে সেখানে একাধিক পুলিশ উপস্থিত হয়েছে তার ডেড বডিটি নিয়ে যাওয়ার জন্য। সেই সমস্ত পুলিশদের ভিড়ে আমরা ফরেস্ট অফিসার রাজাকেও দেখতে পাই, যে সবকিছুই জানতো তাও চুপচাপ দাঁড়িয়েছিল। পুলিশ অফিসাররা রাজাকে নানা রকমের জিজ্ঞাসাবাদ শুরু করলে সে সোজাসুজি জানিয়ে দেয় সে এ ব্যাপারে কিছুই জানে না। এরপর ওই সিনিয়র অফিসার একজন কনস্টেবলকে পুরো ব্যাপারটা ভালো করে খুঁটিয়ে দেখতে বলে। সে মনে করে হয়তো ওই ফরেনারের মৃত্যুর ব্যাপারে ডিএসপির কাছে কোনো তথ্য ছিল, যে কারণে ডিএসপিকেও হত্যা করা হয়েছে। এরপর তারা ডিএসপির শরীরে থাকা ভালাটিকে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠিয়ে দেয়। ফরেনসিক রিপোর্ট এলে জানা যায় ওই ভালার ওপর একজন মেয়ের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। সেই মেয়েটির বয়স আনুমানিক 20 থেকে 21 বছর। তারা বুঝে উঠতে পারছিল না 20-21 সালের একজন মেয়ে কি করে 40 কিলো ভালা দিয়ে আরেকজনকে হত্যা করতে পারে। অপরদিকে দেখানো হয় ডিএসপির বোন এবং তার ভাইরা ডিএসপির মৃতদেহটিকে শেষবারের জন্য দেখতে এসেছে। ডিএসপির বোন ওই পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে তার দাদাকে কে হত্যা করেছে। পুলিশ অফিসার জানায় এখনো সেভাবে কিছু জানা যায়নি, তবে ওই ভালার উপরে একজন মেয়ের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। এরপর ইন্সপেক্টর ওই গ্রামের সমস্ত মহিলার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আসে, তবে কারো সাথেই ওই ভালার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছিল না। অন্যদিকে আমরা দেখতে পাই দিব্যা তার ঘরে কিছুটা উদাস হয়ে বসেছিল, যা দেখে তার ভাই তাকে কি হয়েছে জানতে চাইলে সে তার ভাইকে বলে জঙ্গলে একটি কঙ্কাল পাওয়া গিয়েছিল আর তার ফেসের আকৃতি সম্পূর্ণ আমার সাথে মিলে যায়। আমি জানতে চাই আসলে এই মেয়েটির আসল পরিচয় কি আর কিভাবে আমার সাথে তার ফেস এতটা ম্যাচ করে। এরপর দিব্যা ফরেস্ট অফিসার রাজার সাথে দেখা করার জন্য চলে আসে, তবে রাজা তার গাড়ি দেখা মাত্রই লুকিয়ে পড়ে, কারণ সে মনে করে দিব্যাই হয়তো এই সমস্ত খুন করেছে। দিব্যা রাজাকে অনেক ডাকাডাকি করে, তবে সে কোনো রকম সাড়া করে না। অবশেষে দিব্যা একটি বোতলে জল খেয়ে বোতলটি সেখানেই ফেলে রেখে চলে যায়। রাজা যখন সেই বোতলটি দেখতে পায় তখন তার মাথায় একটি বুদ্ধি আসে। সে ওই বোতলটিকে ফরেনসিক ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দেয়, যাতে তারা ওই বোতলটি থেকে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট ওই ভালার ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলিয়ে দেখতে পারে। এরপর ফরেনসিক রিপোর্ট অনুযায়ী ওই বোতলে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট এবং ভালার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে যায়। তাই সবাই মনে করে হয়তো দিব্যা ডিএসপিকে হত্যা করেছে। পরের দিন রাজা দিব্যাকে ফোন করে তাকে পুলিশ স্টেশনে আসার কথা বলে। সেই সময় মৃত ডিএসপির ভাই পুলিশ স্টেশনে উপস্থিত হয় এবং সে জিজ্ঞাসা করতে থাকে কেসটির ইনভেস্টিগেশন কত দূর অব্দি এগিয়েছে। ঠিক একই সময়ে দিব্যা সেখানে উপস্থিত হলে ডিএসপির ছোট ভাই দিব্যার রূপ দেখে তার প্রেমে পড়ে যায়। এই সময়ে রাজা তাদেরকে ইনডাইরেক্টলি বলতে চায় যে দিব্যাই ডিএসপিকে হত্যা করেছে, কিন্তু ডিএসপির ছোট ভাই দিব্যার রূপে এতটাই মুগ্ধ ছিল যে সে রাজার কোনো কথাকেই গুরুত্ব দেয় না। সে দিব্যার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য সোজাসুজি তার বাড়িতে চলে আসে। সে দিব্যাকে বাহানা দিয়ে বলে রাস্তা দিয়ে যাওয়ার সময় তার গাড়ির টায়ার খারাপ হয়ে গিয়েছে, আশেপাশে কোনো বাড়ি দেখতে না পাওয়ায় আমি এখানে চলে এসেছি। একটা পর্যায়ে সে দিব্যাকে মিউজিয়াম দেখার জন্য ইনভাইট করে। দিব্যা যেহেতু মিউজিয়ামে থাকা প্রাচীন জিনিসপত্র দেখতে অনেক ভালোবাসতো, তাই সে তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। দিব্যা এবং ওই ছেলেটি যখন মিউজিয়ামে যায় তখন ফরেস্ট অফিসার রাজা তাদেরকে ফলো করতে থাকে। একটা পর্যায়ে রাজা মিউজিয়ামের ভেতর থেকে চেল্লানোর শব্দ পায়, যা শুনে সে বুঝতে পারে দিব্যা হয়তো এই ছেলেটিকেও মেরে ফেলবে। তাই সে এই সবকিছুর ভিডিও রেকর্ড করার জন্য ফোনের ক্যামেরা অন করে, কিন্তু সে লক্ষ্য করে তার ফোনের ক্যামেরা থেকে দিব্যাকে দেখা যাচ্ছে না। সে বুঝতে পারে এটা দিব্যা নয়, এটা দিব্যার মতো দেখতেই কোনো এক অশরীরী আত্মা। এরপর দিব্যা ডিএসপির ভাইকে মারতে মারতে সেই পুরানো কাঁটাওয়ালা বক্সের ভেতর ঢুকিয়ে দেয়, আর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই বাক্সের মধ্যেই ছেলেটির মৃত্যু হয়। যা দেখে দিব্যা খুশি হয়ে হাততালি দিতে থাকে এবং সে রাজাকেও হাততালি দিতে বলে। এরপর পুলিশ সেই জায়গায় উপস্থিত হয় এবং এই ডেড বডিটিকে উদ্ধার করে, তবে তারা কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না এই মার্ডারগুলি কে করছে। এরপর ডিএসপির ভাই এবং বোন পুলিশ স্টেশনে উপস্থিত হয়। তারা সেখানে দিব্যাকে দেখতে পেয়ে মারতে ওঠে, কিন্তু ওই অফিসার কোনোভাবে তাদেরকে আটকে নেয় এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করে ওই ভালাতে পাওয়ার ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে দিব্যার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে কথা ঠিক, তবে এটাও হতে পারে কেউ মার্ডার করে দিব্যাকে ফাঁসানোর চেষ্টা করছে। ঠিক এই সময় ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে একজন ডক্টর আসে। সে বলে কয়েকদিন আগে যে কঙ্কালটি পাওয়া গেছে তার সাথে দিব্যার ফেস সম্পূর্ণভাবে ম্যাচ করে, যা শোনা মাত্রই পুলিশ স্টেশনে উপস্থিত সবাই পুরো অবাক হয়ে যায়। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই রাতের বেলায় ওই আত্মা দিব্যার বাড়িতে আসে এবং সে দিব্যার ভাইকে মারতে শুরু করে। দিব্যা ওই আত্মাকে দেখে পুরো অবাক হয়ে যায়, কারণ সে পুরোপুরি তার মতোই দেখতে ছিল। দিব্যা ওই আত্মাকে জিজ্ঞাসা করে তুমি আমার ভাইকে কেন মারতে চাইছো? তখন ওই আত্মা দিব্যাকে বলে আমি তোমাকে একটি গল্প শোনাবো, যেটা শুনে তোমার যদি মনে হয় আমার এদেরকে ছেড়ে দেওয়া দরকার তাহলে আমি অবশ্যই এদেরকে ছেড়ে দেব। সে বলে আজ থেকে 200 বছর আগে আমি একজন রাজকুমারী ছিলাম। তার বিয়ে হয়েছিল ওই রাজ্যের রাজার ছেলের সাথে। রাজার একজন সেবক ছিল যার নাম রামালিঙ্গম। রামালিঙ্গমের একজন বোন ছিল যার রূপ দেখে রাজা মুগ্ধ হয়ে গিয়েছিল। এই কারণেই রাজা তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে। তবে রাজা তাকে কখনোই রানীর সম্মান দেয়নি, সর্বদাই তার সাথে কাজের লোকের মতো ব্যবহার করেছে।
হচ্ছে, যেটা রামালিঙ্গম মোটেই মেনে নিতে পারছিল না। রামালিঙ্গমের আরো 3 জন ভাই ছিল। গ্রামে একদিন একটি বড় কুস্তির প্রতিযোগিতা আয়োজন করা হয়, যেখানে রামালিঙ্গমের ভাইরা রাজকুমারকে মারার চেষ্টা করে, কিন্তু রাজকুমার একাই তাদেরকে হারিয়ে দেয়, যা দেখে রানী অনেক খুশি হয় এবং উৎসাহে হাততালি দিতে থাকে। তবে এটা রামালিঙ্গমের বোন এবং তার ভাইরা কোনোভাবেই মেনে নিতে পারেনি, তাই তারা ঠিক করে তারা রাজা এবং রানীকে হত্যা করবে, কারণ তারা আর কোনোভাবেই তাদের গোলাম হয়ে থাকতে পারছিল না। এরপর তারা রাজা এবং রানীকে হত্যা করে তাদের সিংহাসন দখল করে। একই সাথে রাজকুমার এবং রাজকুমারীকেও অন্ধকার কারাগারে বন্দী করে। তারা এতটাই নিষ্ঠুর ছিল যে শাস্তিস্বরূপ তারা রাজকুমারের চোখ তুলে নেয়। এছাড়াও তারা কিছু অর্থের বিনিময়ে মীনাক্ষীকে একজন ইংরেজের কাছে বিক্রি করে দেয়। ওই কালকুঠুরিতে কর্মরত একজন সেবক রাজকুমার এবং রাজকুমারীর সাথে হওয়া অত্যাচার অন্যায় মেনে নিতে পারেনি, তাই সে অনেক কষ্ট করে তাদেরকে ওই কালকুঠুরি থেকে বের করে পালানোর সুযোগ করে দেয়। তবে দুর্ভাগ্যবশত তারা পুনরায় রামালিঙ্গম এবং তার 2 ভাইয়ের হাতে ধরা পড়ে যায়। শাস্তিস্বরূপ রামালিঙ্গম এবং তার ভাইরা রাজকুমারকে সেই লোহার পিরেকওয়ালা বাক্সের মধ্যে ঢুকিয়ে মেরে ফেলে এবং রাজকুমারীকে ওই জঙ্গলে থাকা এক চরাবালির মধ্যে ফেলে দেয়। ফলে সেই চরাবালির মধ্যে ডুবে রাজকুমারী প্রাণ হারায়। ওই আত্মা বলে, আমি আমার সাথে ঘটে যাওয়া অন্যায় এবং অত্যাচারের বদলা নেওয়ার জন্যই এ জন্মে তাদেরকে হত্যা করছি। তবে দিব্যা তাকে বুঝিয়ে বলে, তুমি যেটা করছো সেটাও ঠিক নয়, কারণ তারা আগের জন্মে পাপ করেছে। এই জন্মে তারা শুধুমাত্র কয়েকজন সহজ সরল সাদাসিধে মানুষ। তুমি তাদেরকে হত্যা করে নিজেও সেই পাপের ভাগিদার হচ্ছ। তোমার উচিত এই হত্যার খেলা বন্ধ করা। এটা শোনার পর মীনাক্ষী অর্থাৎ ওই আত্মা নিজের ভুল বুঝতে পারে এবং সে পুনরায় সেই গর্তের ভেতরে প্রবেশ করে। তবে সে যাওয়ার আগে দিব্যাকে বলে, এরা তোমাকে শান্তিতে বাঁচতে দেবে না, তুমি সাবধানে থেকো, আর যখনই তোমার সাহায্যের প্রয়োজন হবে তুমি অবশ্যই এই জায়গায় চলে এসো, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। এরপর দিব্যা ফরেস্ট অফিসার রাজাকে এই সমস্ত কাহিনী খুলে বলে। রাজা দিব্যার কাছে এই সমস্ত কাহিনী শুনে কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। অপরদিকে ডিএসপির বোন যখন রাত্রিবেলা ঘুমোতেই যাবে তখন সে মীনাক্ষীর আত্মাকে দেখতে পায়, যা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং তার ভাইকে বলে তাদের অবশ্যই কিছু একটা করা উচিত। এরপর তারা প্ল্যান তৈরি করার জন্য দিব্যার ভাইকেও ডেকে পাঠায়, কারণ তার সাথেও ঠিক এমনটাই হয়েছিল। দিব্যার ভাই তাদেরকে বলে, আমার মনে হয় আমার বোনের কারণেই এই সবকিছু হচ্ছে, তাকে মেরে ফেললে হয়তো এই সবকিছুই সমাধান হয়ে যাবে। এই প্ল্যান অনুযায়ী দিব্যার ভাই যখন দিব্যাকে রাতের বেলা মারার চেষ্টা করে তখন সে তাকে দেখে ফেলে এবং তাকে জিজ্ঞাসা করে সে কেন এইসব করছে। দিব্যার ভাই নিরুপায় হয়ে সবকিছুই দিব্যাকে খুলে বলে। সবকিছু শোনার পর দিব্যা পরের দিন সকালেই ডিএসপির ভাই এবং বোনের সাথে দেখা করার জন্য চলে আসে। সেখানে দিব্যা তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তারা যেটা ভাবছে সেটা ঠিক নয়, তবে তারা কোনো কিছুই শুনতে রাজি হয় না। তারা সকলেই চায় দিব্যা মারা যাক। অবশেষে দিব্যা নিরুপায় হয়ে তাদেরকে বলে, আমি কাল সকালেই জঙ্গলের ভেতরে থাকা চরাবালির মধ্যে ঝাঁপ দিয়ে নিজেই আত্মহত্যা করব। যেটা শুনে দিব্যার ভাই এবং বাকিরা সবাই একটু শান্তির নিঃশ্বাস ফেলে। পরের দিন সকালে তারা আনন্দের সহিত দিব্যাকে আত্মহত্যা করার জন্য ওই জঙ্গলে নিয়ে আসে। তবে দিব্যার মাথায় অন্য কিছুই চলছিল, যে কারণে সে সেই জঙ্গলে পৌঁছানো মাত্রই মীনাক্ষীর অ্যাক্টিং করতে থাকে। এটা দেখার পর ডিএসপির আরেক ভাই যখন দিব্যাকে মারতেই যাচ্ছিল তখন সে হঠাৎ করেই একটি বাঁশের ওপর জড়িয়ে নিচে পড়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই একটি বাঁশ তার পেটের মধ্যে ঢুকে যাওয়ায় সেখানেই তার মৃত্যু হয়। এটা দেখার পর দিব্যার ভাই যখন ভয়ে সেখান থেকে পালাতে ছিল তখন গাছে ঝুলতে থাকা কিছু লতাপাতা তার গলায় জড়িয়ে যায় এবং সেখানেই দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়। এই সব কিছু দেখে ডিএসপির বোন যখন দৌড়ে পালাচ্ছিল তখন সে চরাবালির মধ্যে পড়ে যায়। তখন দিব্যা তার আসল রূপে ফিরে আসে এবং সে তাকে বলে, আমি কাউকেই হত্যা করিনি, এই সবকিছু আগে থেকেই তোমাদের ভাগ্যে লেখা ছিল, তাই তোমাদের এইভাবেই মৃত্যু হয়েছে। এরপর দিব্যা ওই জঙ্গল থেকে বেরিয়ে ফরেস্ট অফিসার রাজার কাছে আসে। তবে সে রাজাকে অনেক ডাকলেও তার কোনো সাড়া পায় না। ঠিক সেই সময় একজন নতুন অফিসার এসে দিব্যাকে বলে রাজার অন্য জায়গায় পোস্টিং হয়েছে আর এখন থেকে এই জঙ্গলের দায়িত্ব আমার। এখানে আমরা দেখতে পাই এই নতুন অফিসার হলো সেই রাজকুমার যার সাথে আগের জন্মে মীনাক্ষীর বিয়ে হয়েছিল। এর সাথেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন ফিল্মেশন ওয়ার্ল্ড।